বন্ধুরা, আজ আমরা ঢুকে পড়ব এক ভয়ঙ্কর রহস্যময় জগতে, যেখানে আছে অতি প্রাকৃত শক্তি, অদ্ভুত মৃত্যু আর এমন এক সমাপ্তি যা আপনাকে চমকে দেবে। তো চলুন শুরু করা যাক কিষ্কিন্ধাপুরীর এই ভুতুড়ে কাহিনী। ফিল্মের গল্প শুরু হয় 1889 সালে। আমরা দেখি কিষ্কিন্ধাপুরীর মধ্যে সুবর্ণমায়া নামের এক রেডিও স্টেশন। হঠাৎ এক ইনসেক্ট কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়। তখনই শোনা যায় কারো কান্নার শব্দ। পাঁচজন সেই আওয়াজের পিছনে গিয়ে নামে নিচের একটা ঘরে। ঠিক তখনই উপরের দিক থেকে আহত অবস্থায় ষষ্ঠ ব্যক্তি নিচে নামে। এরপর একের পর এক অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ রেডিও নিজে নিজে অন হয়ে যায়, আর ভৌতিক এক কণ্ঠস্বর তাদের ওয়েলকাম জানায়। এরপর একে একে নাম ধরে এমনভাবে কথা বলতে থাকে যেন তারা বিভিন্ন গানের রিকোয়েস্ট করেছে। এরপরেই সেই রুমের দরজা বন্ধ হয়ে যায়। ভেতরে একটা অদ্ভুত গ্যাস ভর্তি হতে শুরু করে। দরজা আবার খোলার পর আমরা দেখি 6 জনই মৃত। আসলে যে ইনসেক্টটা ঘরের ভিতরে ঢুকেছিল, সেই ইনসেক্টটা তাদের মাথার ভিতরে ঢুকে গিয়ে তাদের মেরে ফেলেছে। আর তাদের মৃতদেহ সাজানো হয়েছিল ক্রস আর স্বস্তিকা চিহ্নর মতো করে। আর এখানেই ইন্ট্রো সিন কাট হয়ে যায়। এরপর গল্প প্রেজেন্ট টাইমে চলে আসে। আমরা একটা গ্রুপের সঙ্গে পরিচিত হই, যারা ঘোস্ট ওয়াকিং ট্যুর করায়, মানে ট্যুরিস্টদের ভৌতিক স্পটে নিয়ে গিয়ে তাদের ঘুরিয়ে দেখায়। এই গ্রুপে মূলত 3 জন ছিল: মৈথালি, রাঘব আর সুমিত। এখন রাঘবের এন্ট্রি সিন দেখানো হয়। এখানে আমরা দেখি এক বাচ্চা ভুল করে বানর আর তার বানরের বাচ্চাকে বিরক্ত করে। ফলস্বরূপ অনেকগুলো বানর মেলায় ঢুকে তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। তখন রাঘব এসে তাদেরকে বাঁচায়। সে একটা বানরকে আখ খাওয়ায় এবং তার বাচ্চাকে আগুন থেকে বাঁচায়। এতে বানররা শান্ত হয়ে ফিরে যায়। মেলার পুরোহিত রাঘবকে রামের একটা খড়া উপহার দেয় আর বলে এই খড়াটা তাকে রক্ষা করবে। এই খড়ার ব্যাপারটা দর্শক মনে রাখবেন, কারণ এটা পরে গল্পটা বুঝতে কাজে লাগবে। এরপর সুমিত আর মৈথালি তাদের ক্লায়েন্টদের নিয়ে যায় নির্মদ মিলয়ম নামের এক ঘোস্ট ওয়াকিং ট্যুর দিতে। সেখানে আগেই রাঘব উপস্থিত ছিল। আসলে তারা আগেই সব সেট আপ করে রেখেছিল ট্যুরিস্টদের জোর করে ভয় দেখানোর জন্য। যেমন তারা একটা বিছানাকে হাওয়ায় ভাসায়, অদ্ভুত সব শব্দ চালায়, স্পিকারে ভৌতিক ভয়েস বাজানো হয়, নকল IMF মিটার বসানো হয়, এমনকি এক মেয়েকে ভূত সাজিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, যাতে ট্যুরিস্টরা ভয়ে কাঁপতে শুরু করে। এই ট্যুরিস্টদের মধ্যে এক লোক ছিল বিহারি। সে নিজেকে ঘোস্ট হান্টার বলে পরিচয় দিতে পছন্দ করত, কিন্তু সে নিজেই ভূত দেখে অনেক বেশি ভয় পেত। বিহারি বারবার এই ট্যুরে এসে প্রশ্ন করত, বলতো এরা সব নকল সেট করে রেখেছে, এরা ট্যুরিস্টদের ঠকায়, এমনকি গুগলে তাদের নামে খারাপ রিভিউসও দিত। যাই হোক, এই গ্রুপটা আবার একটা নতুন ট্যুর অর্গানাইজ করে। এবারও ট্যুরিস্টদের ভিড়ে সেই বিহারি এসে হাজির হয়। তার পাশাপাশিও এই ট্যুরে ছিল খোদা বীর ভদ্র নামে এক মানুষ, যিনি চান এই ট্যুরে গিয়ে তার 1 বছর আগে মারা যাওয়া স্ত্রীর সঙ্গে দেখা করতে। এছাড়াও এই ট্যুরে ছিল একটা কাপল, একটা মেয়ে আর 2 জন ট্রেন ড্রাইভার। ট্যুর হওয়ার আগে বিহারি একটা বাক্স থেকে চিট তোলে, আর তাতে ঠিক হয় তাদের পরের ডেস্টিনেশন। জায়গাটির নাম ছিল সুবর্ণমায়া রেডিও স্টেশন। এই ট্যুরে রাঘবের টিমের সঙ্গে মোক্ষ নামের একটা ছোট্ট মেয়ে ছিল, যার খেয়াল রাখতো রাঘব আর মৈথালি। এর পরের সিনে সবাই ভ্যানে করে পৌঁছে যায় সুবর্ণমায়া রেডিও স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই জায়গা যেটা আমরা সিনেমার শুরুর ইন্ট্রোতে দেখেছিলাম। যদিও এই মুহূর্তে জায়গাটার গেটে একটা ধর্মীয় সিল লাগানো ছিল, দেখে মনে হচ্ছিল কোনো পূজা অর্চনা করে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু রাঘব সেখানে রাখা ত্রিশূল দিয়ে শুধু সিলটাই ভাঙে না, লকটাও ভেঙে ফেলে আর রেডিও স্টেশনের দরজা খুলে দেয়। একই সঙ্গে আমরা দর্শকরা পরিষ্কার দেখতে পাই কাছের রেল লাইন থেকে কোনো একটা অশুভ আত্মা জেগে উঠেছে এবং সেটা সোজা স্টেশনের দিকেই এগোচ্ছে। এরপর রাঘব নিজের বানানো ভূতের গল্প শোনাতে শুরু করে। সে বলে সুবর্ণ আর মায়া 2 যমজ বোন ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিহারি আগের মতোই বলতে থাকে সবই নকল আর সবই বানানো। এমন সময় তারা রেডিওটা অন করে। প্রথমে কিছুই হয় না, কিন্তু তারপর হঠাৎ করে রেডিওটা চালু হয়ে যায়। আলো টিম টিম করে জ্বলা নেভা শুরু করে। ঠিক তখনই শোনা যায় সেই আগের সিনের ভৌতিক মহিলার কণ্ঠস্বর। সে জানায় একটা তারিখ, 9 আগস্ট 1989 সাল, বুধবার।
তারপর সে সবাইকে ওয়েলকাম করে, বলে রেডিও স্টেশনের রিব্রডকাস্ট শুরু হবে এবং শেষমেশ সে হুঁশিয়ারি দেয় এখানে আসা সবাই শেষ হয়ে যাবে। এই কথাগুলো শুনে খোদা বীরভদ্র ভাবে যে হয়তো এটা তার স্ত্রী, কিন্তু বাকিরা বুঝে যায় এই ব্যাপারটা পুরোপুরি আসল, তাদের সাথে প্যারানর্মাল কিছু ঘটছে। তাই সবাই দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ভ্যানে আগুন লেগে গেছে। এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। পরের সকালে তাদের পোড়া ভ্যানকে একটা গ্যারেজ থেকে টেনে তোলা হচ্ছিল, হঠাৎ সেটি নিচে পড়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে সুমিত মৈথালি রাঘবকে বলে যে রেডিও স্টেশনে গিয়ে ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। তখন এক লোক তাদের চা খাওয়াচ্ছিল, তখন সে সুবর্ণমায়া রেডিও স্টেশনের নাম শুনে চমকে ওঠে। সে বলে যে আজ পর্যন্ত ওই রেডিও স্টেশনে গেছে, সে আর জীবিত কোনোদিন ফিরে আসেনি। তারপর সে সবাইকে উপদেশ দেয় হলুদ পানিতে গোসল করতে, কাপড় জ্বালিয়ে দিতে, কুমড়ো বেঁধে রাখতে। হয়তো এই রিচুয়াল তাদের বাঁচাতে পারে, কারণ এখন পরিষ্কার যে সত্যি সেখানে ভৌতিক কোনো ব্যাপার রয়েছে। এর পরের সিনে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখি সেই দুই ট্রেন চালককে, যারা ওই ট্যুরে গিয়েছিল। ট্রেন চালানোর সময় তারা একটা সিগন্যাল পায়, যেজন্য তারা মাঝপথেই থেমে যায়। ঠিক তখনই এক বুড়ি মহিলা ইঞ্জিনের জানলার কাছে এসে কিছু খাবার চায়। এটা দেখে তো তারা একদম আটকে ওঠে, কারণ ইঞ্জিন এত উঁচুতে ছিল যে ওই বুড়ি মহিলা কিভাবে এত উপরে এলো। ঠিক তখনই আমরা দর্শকরা দেখি ওই বুড়ি মহিলা আসলে হাওয়ায় ভাসছিল। তারপরই হঠাৎ রেডিওতে বেজে ওঠে সেই ভয়ঙ্কর মহিলার কণ্ঠস্বর। ফলস্বরূপ চালকরা ভয় পেয়ে দ্রুত ট্রেন এগিয়ে নিয়ে যায়, আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের দিন সকালে আমরা রাঘব আর মোক্ষাকে একসঙ্গে দেখি। তখন রাঘব টের পায় যে মোক্ষা রেডিও স্টেশন থেকে একটা পার্টস নিয়ে এসেছে। আসলে শুধু মোক্ষাই নয়, সব ট্যুরিস্ট কোনো না কোনো ছোট রেডিও বা সুভিনর নিয়ে এসেছিল। ঠিক তখনই রাঘবকে ফোন করে বিহারি। সে জানায় দুই ট্রেন চালককে রেল লাইনের পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্ধুরা, এই খবর শুনে রাঘব সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে দেখা যায় মৃতদেহ রাখা রয়েছে ক্রস স্বস্তিকা চিহ্ন সাজিয়ে। পুলিশও সেখানে ছিল। রাঘব মাটিতে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, কিন্তু তখন সে সেই জিনিসটা উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর সে রেডিও স্টেশনে ফিরে আসে। সেখানে পায় এক পুরনো নিউজ পেপার। বেসমেন্টে নেমে সে কিছু সিলিন্ডারও খুঁজে পায়, যেগুলোতে একসময় ভয়ঙ্কর নার্ভ গ্যাস ছিল, যদিও এখন সেগুলো ফাঁকা। রাঘব সেখানে পুরনো একটা টর্চও খুঁজে পায়। আরও দেখা যায় দেয়ালে আঁকা কিছু অদ্ভুত সিম্বল, যেন অতীতে এখানে কিছু ভয়ঙ্কর হয়েছিল। যে নিউজ পেপার সে পেয়েছিল সেটি ছিল 1989 সালের। তাই রাঘব লাইব্রেরির আর্কাইভে গিয়ে সেই সময়ের কাগজপত্র খুঁজে বের করে। সে জানতে পারে কিভাবে রেডিও স্টেশনটা ভেঙে পড়েছিল আর বন্ধ হয়ে গিয়েছিল। রাঘব তখন অনুমান করে যে ভয়ঙ্কর আত্মা তাদের পিছু নিয়েছে সে হয়তো এই রেডিও স্টেশনেরই কেউ একজন। অতীতে অবশ্যই খুব খারাপ কিছু ঘটেছিল। সে আরো বুঝতে পারে এখানে যে স্বস্তিকা চিহ্ন দেখানো হয়েছে এটা কোনো পবিত্র স্বস্তিকা নয়, বরং এটা উল্টো একটা অভিশপ্ত প্রতীক। এরপর বাড়ির ভেতরে সেই রেডিও অন হতে শুরু করে, যেটা তারা সুভিনর হিসেবে এনেছিল। তাতে শোনা যায় সেই ভূতুরে আত্মার কণ্ঠস্বর। সে বলে সেদিন রাতে 11 জন রেডিও স্টেশনে এসেছিল, এখন পর্যন্ত 2 জন শেষ হয়ে গেছে, এবার একে একে বাকি 9 জনও মরবে। এরপরেই সে জানায় পরের টার্গেট খোদা বীরভদ্র। রাঘব দ্রুত খোঁজ খবর নেয়। সে জানতে পারে বীরভদ্র এখন একটা কনস্ট্রাকশন সাইটে রয়েছে। এদিকে আমরা দেখতে পারি বীরভদ্র নেশাগ্রস্ত অবস্থায় সেই সাইটে ছিল। ম্যানেজার তাকে বলে ওপরে গিয়ে চেক করতে। উপরে গিয়ে সে অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয়। একটা লাল কাপড় ঝুলতে দেখে, ওটার দিকে এগোতে গিয়েই প্রায় সে পড়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে তার স্ত্রী, যে নিজের মাথায় হাতুড়ি মারছিল। তারপর হঠাৎ চিৎকার করে বীরভদ্রকে ঠেলে দেয়। সে নিচে পড়ে গিয়ে তখনই মারা যায়। ঠিক তখনই সেখানে রাঘব পৌঁছে যায়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। মৃতদেহের চারপাশে আবারও দেখা যায় রক্ত দিয়ে আঁকা ক্রস স্বস্তিকা চিহ্ন। এই পর্যায়ে রাঘব ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে চলে যায় চাওয়ালা লোকটার কাছে। সেখানে দেখা হয় তার মায়ের সঙ্গে। তিনি জানান ৩৫ বছর আগে গ্রামের কিছু শিক্ষিত লোক এই রেডিও স্টেশনটা বানিয়েছিল। তখন সেখানে ভয়েস দিত বেদাবতী নামের এক মেয়ে, কিন্তু হঠাৎ একদিন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। বেদাবতী আত্মহত্যা করে বসে।
এরপর কিছুদিনের মধ্যে রেডিও স্টেশনের ৬ ফাউন্ডারের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তারপর থেকেই ওই রেডিও স্টেশনটা হন্টেড, চিরতরে বন্ধ হয়ে গেছে। আর যেই সেখানে যায় সে যে কেউ হোক না কেন মৃত্যুর মুখে পড়ে যায়। ওখান থেকে সবসময় অদ্ভুত শব্দ ভেসে আসতো, তাই গ্রামের লোকেরা কয়েকজন পুরোহিতকে ডেকে সেই রেডিও স্টেশনটা সিল করে দিয়েছিল। তখন থেকে জায়গাটা একেবারে ফাঁকা আর নিরীহ হয়ে পড়েছিল। কিন্তু সেই সিল ভেঙে দেয় রাঘব, আর তারপর থেকেই আবার মৃত্যু শুরু হয়ে যায়। এই খবর শুনে রাঘব সঙ্গে সঙ্গে মৈথালি আর সুমিতের কাছে যায় এবং তাদের সবকিছু জানিয়ে দেয়। তারা সেই রাতের রেকর্ডিংটা দেখতে থাকে, যেদিন তাদের গ্রুপ সুবর্ণময়া রেডিও স্টেশনে গিয়েছিল। তখন দেখা যায় প্রথম রেডিও স্টেশনে ঢুকেছিল দুজন ট্রেন চালক, তারপর ভেতরে গিয়েছিল বীরভদ্র। এই ক্রমে হিসেব করেই মানুষদেরকে একে একে শেষ করে দেওয়া হচ্ছে। এরপর ঢুকেছিল বিহারি, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় বিহারির আগেই মোক্ষা সেখানে পা রেখেছিল। মানে পরবর্তী টার্গেট মোক্ষাই হতে চলেছে। এটা বুঝেই রাঘব তৎক্ষণাৎ মোক্ষার বাড়িতে ছুটে যায়। ওদিকে মোক্ষার ঘরে তখন অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছিল। একটা ভুতুড়ে হাত মোক্ষাকে টেনে নিয়ে যাচ্ছিল। ওই সময় রাঘব সেখানে পৌঁছে গিয়ে দেখে মোক্ষার ঘর ভেতর থেকে বন্ধ। কোনোভাবে দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে। মোক্ষা প্রায় ঝুলে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু রাঘব তখন তাকে বাঁচিয়ে ফেলে। এখানে রাঘব মোক্ষার কাছ থেকে সেই পার্সটাও খুঁজে পায়, যা সে রেডিও স্টেশন থেকে এনেছিল। তারপর সে সবাইকে, মানে যে ৮ জন এখনো বেঁচে আছে তাদেরকে ডেকে আনে এবং তাদের নিয়ে আবারও সেই রেডিও স্টেশনে যায়। ওখানে গিয়ে রাঘব সবার কাছ থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করে যেগুলো তারা রেডিও স্টেশন থেকে তুলেছিল, আর সেগুলো স্টেশনের সামনে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। তারপর আত্মাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে, ওদের মেরো না, রেডিও স্টেশনের ভেতর আমি ওদের এনেছিলাম, ওদের ছেড়ে দাও, আমাকে শেষ করো। এরপর ভূত সামনে আসে এবং একরকম সম্মতি জানায়। এখন সে শুধু রাঘবকেই স্বীকার করবে। এখানেই হঠাৎ কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যা নিয়ে আমরা পরে কথা বলবো। এই সময় অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, যা প্রমাণ করে সেই অশুভ আত্মা তাদের কথাই শুনছে। আর রাঘব মোক্ষার পার্সের ভেতর থেকে এক লোকের ছবি পায়। দর্শকেরা বুঝতে পারে সেই ভূত একজন পুরুষ ভূত, কোনো মহিলা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে রেডিও থেকে সবসময় মেয়ের গলা কেন ভেসে আসতো? এর উত্তর পাওয়া যাবে পরে। এরপর রাঘব আর ম্যাথিলি সরাসরি থানায় যায়। সেখানে গিয়ে তারা পুলিশ অফিসার সম্পদকে ১৯৮৯ সালের হত্যার রিপোর্ট দিতে বলে। এটা শুনে সম্পদ অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়, যেন সে জানে ঠিক কি ঘটেছিল তখন। অন্য পুলিশ জানায় ১৯৮৯ সালে দেবাবতী নামের এক মহিলা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিল, আর এটা ঘটেছিল রেডিও স্টেশনে সেই ৬ জন মারা যাওয়ার আগে। কিন্তু এর আগেই হঠাৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায় আর বিদ্যুৎ চলে যায়। সবাই বিদ্যুৎ সারাতে ব্যস্ত হয়ে পড়ে, আর এই ফাঁকে সেই লোকটার ভূত রাঘবের উপর আক্রমণ করে। রাঘব তখন ব্যবহার করে সেই টর্চটা, যেটা সে রেডিও স্টেশন থেকে পেয়েছিল, আর সেই টর্চের আলো দেখে ভূত ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর রাঘব, ম্যাথিলি আর সুমিত মিলে যায় বেদাবতীর বাবার বাড়িতে। ওখানে তারা বেদাবতীর মায়ের সঙ্গেও দেখা করে, যিনি মেয়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বেদাবতীর বাবা জানায় ১৯৮৯ সালে সে আত্মহত্যা করে, অথচ মাত্র ৪ মাস পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল। তখন থেকে তার মেয়ের ঘরে কেউ আর ঢোকেনি, তবে চাইলে রাঘব ঘরটা দেখতে পারে। ঘরে ঢুকে রাঘব একটা গ্রুপ ফটো দেখতে পায়। সম্ভবত সেটি দেবাবতীর পড়াশোনার জায়গার ছবি, আর ছবির এক কোণে দেখা যায় এক অচেনা যুবককে। বন্ধুরা, এই লোকটা সেই লোক যার ভূত তাদের বিরক্ত করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে আসলে কে? বেদাবতীর বাবা তাকে চিনত না, তবে তিনি রাঘবকে বলেন ছবিতে যে শিক্ষক আছেন তিনি বেদাবতী আর ছেলেটিকে পড়াতেন, অর্থাৎ শিক্ষক নিশ্চয়ই ছেলেটিকে চেনে। এরপর রাঘব, ম্যাথিলি আর সুমিত সেই শিক্ষককে খুঁজে বের করে আর তার সঙ্গে দেখা করতে যায়। তার নাম ভূষণ স্যার। তিনি এখন একটা মিউজিক শপ চালান। ভূষণ স্যার সবকিছু খুলে বলেন। ছেলেটির নাম ছিল বিষগ্রপুত্র। সে ইতিহাস আর মহাকাব্যে ভীষণ আগ্রহী ছিল। তার জন্ম হয়েছিল এক অশুভ রাতে, পূর্ণ চন্দ্রগ্রহণের সময়। জন্ম থেকেই তার শরীর কিছুটা বেঁকে ছিল, মানে সে স্বাভাবিক শিশু ছিল না। রিকেটস রোগে ভুগছিল, যার কোনো চিকিৎসা ছিল না। তার বাবা ছোটবেলা থেকেই তাকে ঘৃণা করত, তবে মা তাকে অগাধ ভালোবাসতো। মায়ের সঙ্গে খেলাধুলা করত, সময় কাটাতো আর সব সময় খুশি থাকতো। একদিন তার বাবা তার মাকে ধাক্কা দিল। বিষব্র রেগে গিয়ে বাবার ওপরেই হাত তোলে।
সে সবকিছু সহ্য করতে পারত, কিন্তু মায়ের ওপর কেউ হাত তুললে সে একেবারেই মেনে নিতে পারত না। এই ঘটনার পর তার চাচা তাকে ভূষণ স্যারের কাছে পড়াতে পাঠায়। সেখানে সে পড়াশোনা শুরু করে এবং সবসময় ক্রস স্বস্তিক আঁকত। এভাবেই সে বড় হয়। একদিন গ্রামে ঘোষণা হয় পাশেই একটা রেডিও স্টেশন খুলছে এবং তাদের একজনের ভয়েস চাই। ভূষণ স্যার আর তার মা বলে সে চাইলে আবেদন করতে পারে। তার কণ্ঠস্বর একটু পাতলা হলেও সে নিজে খুবই আত্মবিশ্বাসী ছিল। সে ভয়েস স্যাম্পল পাঠায় আর স্টেশনের লোকেদের তা খুবই পছন্দ হয়। ফাইনালি ঘোষণা হয় যে বিশ্বব্রই হবে নতুন রেডিও হোস্ট। এতে সে খুবই খুশি হয়। তার ক্লাসেই ছিল বেদাবতী নামের এক মেয়ে, যার ফিয়ন্সে ছিল রেডিও স্টেশনের মালিকদের একজন। কিন্তু পোস্টার লাগানোর দিন দেখা গেল নতুন ভয়েস হিসেবে বিশ্বব্রর জায়গায় দেওয়া হয়েছে বেদাবতীর নাম ও ছবি। এতে বিশ্বব্রর মন ভেঙে যায়। রাগে সে স্টেশনের ৬ মালিকের মুখোমুখি হতে যায়, কিন্তু তারপর সে আর কোনোদিনও ফিরে আসেনি। এটা শুনে রাঘব আর ম্যাথিলি অনুমান করে নিশ্চয়ই সেই ৬ মালিক মিলে বিশ্বব্রকে শেষ করে দিয়েছে, আর তাই আজ তার আত্মা প্রতিশোধ নিচ্ছে। আসলে ফিল্মের শুরুতে রেডিও স্টেশনে যেই ৬ জন মারা গিয়েছিল তারাই ছিল রেডিও স্টেশনের মালিক। বন্ধুরা, এখান থেকেই গল্পে আসল টুইস্টটা শুরু হয়। এইসব জেনে রাঘব, ম্যাথিলি আর সুমিত আবার রেডিও স্টেশনের দিকে ফিরে যায়। পথে হঠাৎ তাদের গাড়িতে একটা কুকুর ধাক্কা দেয়। ওরা কুকুরটাকে দেখতে যায়, আর যেখানে কুকুরটা পড়েছিল সেটা আসলে একটা শ্মশান। সেখানেই তারা ভূষণ স্যারের কবর দেখতে পায়। মানে ভূষণ স্যার তো আগেই মারা গেছেন। তাহলে ওরা কার সঙ্গে কথা বলে এলো? আসলে ওরা বিষব্রর সঙ্গেই কথা বলে এসেছিল। সে ভূষণ স্যারের ছদ্মবেশ নিয়ে নিজের গল্প শোনাচ্ছিল, কিন্তু আসলে সত্যি তো ছিল অন্য কিছু, যা পরে জানা যাবে। এরপর বিষব্রের ভূত তাদের উপর আক্রমণ করে। পালাতে গিয়ে ম্যাথিলির হাতের সেই টর্চটা পড়ে ভেঙে যায়, আর সেই টর্চটাই ছিল তার একমাত্র ভরসা। এখন আর বাঁচার কোনো উপায় নেই। ৩ জন গাড়িতে করে পালায়, কিন্তু গাড়ির রেডিওতে বিষব্রর গলা ভেসে ওঠে, তোমরা পালাতে পারবে না। হঠাৎ করে একটা ট্রাক এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় সবাই অনেক আঘাত পায়, তবে ম্যাথিলি বেশি আহত হয়। এই দুর্ঘটনায় রাঘবের শৈশবের স্মৃতি ফিরে আসে। তখন সে বাবার সঙ্গে স্কুটারে ছিল, আর ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সে পড়ে গিয়েছিল এক সবজি বিক্রেতার সামনে, তাই সে বেঁচে যায়, কিন্তু তার বাবা সেখানেই মারা যায়। এমনকি সেখানে দাঁড়িয়ে থাকা এক লোকও আহত হয় এবং প্রাণ হারায়। বর্তমানে রাঘবকে দেখা যায় হাসপাতালে। সেখানে ম্যাথিলি ভর্তি। তাকে আহত দেখে রাঘব ভীষণ ভেঙে পড়ে, প্রতিশ্রুতি দেয় আমি তোমাকে কিছু হতে দেব না। তারপর রাঘব মনে করে ভূষণ স্যার যা বলেছিল তাতে জানা যায় যে ১৯৮৯ সালের ২৮শে জুলাই বেদাবতী নামের পোস্টারটা লাগানো হয়। সেই দিনই বিষব্র রেডিও স্টেশনে গিয়েছিল, আর ফিরে আসেনি। কিন্তু মালিকরা মারা গিয়েছিল ৯ই আগস্ট, অর্থাৎ মাঝখানে প্রায় ১২ দিনের ব্যবধান। এই ১২ দিনে কি ঘটেছিল, যার কারণে বিষব্রের আত্মা এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল? এদিকে বিষব্রের আত্মা হসপিটালে এসে ম্যাথিলিকে কবজা করে নেয়, আর সে ম্যাথিলিকে বলে নিশ্চয়ই রাঘবের কাছে কোনো না কোনো প্রোটেকশন আছে, কারণ সে তার প্রতিটা আক্রমণ কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছে। এই প্রোটেকশন আর কিছু নয়, বরং সেই রামজির দেওয়া করা, সেই করা যেটা রাঘবকে সিনেমার একদম শুরুতে পুরোহিতজি দিয়েছিল। তাই তো আমি বলেছিলাম এটা মনে রাখতে। এই কারণে বিষব্র এখন ম্যাথিলিকে কবজা করতে এসেছে, কারণ ম্যাথিলি রাঘবের দুর্বলতা হতে পারে। এখন ম্যাথিলি পুরোপুরি পোজেসড হয়ে যায়, আর এই সময় রাঘব বুঝে ফেলে যে বিষব্র সেই মানুষকে বেশি আক্রমণ করে যারা তাকে ভয় পায়, আর ম্যাথিলি ভয় পাচ্ছে বলেই সে অবশ্যই ওর পেছনে যাবে। রাঘব তৎক্ষণাৎ ম্যাথিলি রুমে যায়, কিন্তু সে তো সেখানে নেই। অন্য ওয়ার্ডে গিয়ে রাঘব ম্যাথিলিকে পোজেসড অবস্থায় দেখতে পায়। সে তখন ঘরের ছাদে ঝুলছিল। ম্যাথিলি রাঘবের উপর আক্রমণ করে, কিন্তু রাঘব সঙ্গে সঙ্গে পাশে রাখা সিডেটিভ তাকে ইনজেক্ট করে দেয়, আর এতে সে সেখানে অচেতন হয়ে যায়। এখন হসপিটালেই রাঘব কিছু গ্যাস সিলিন্ডার দেখে, আর তখনই তার মনে পড়ে যায় যে রেডিও স্টেশনে সে এইরকম কিছু টক্সিক গ্যাস সিলিন্ডার দেখেছে। রাঘব সঙ্গে সঙ্গে খুঁজে বের করে এই এলাকার টক্সিক নার্ভ গ্যাস সিলিন্ডার কারা সাপ্লাই করে, আর তারপর সে চলে যায় এক ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরি ছিল
ছিল সুরেন্দ্র নামের একজন মানুষের। রাঘব তখন তাকে খুঁজতে থাকে, কারণ নিশ্চয়ই সুরেন্দ্র জানে যে 1989 সালে রেডিও স্টেশনে টক্সিক গ্যাস সিলিন্ডার কে এনেছিল। এখানেই সুরেন্দ্রর কর্মচারীরা রাঘবের ওপর আক্রমণ শুরু করে, কিন্তু রাঘব সবাইকে পিটিয়ে একদম শেষ করে দেয় আর সুরেন্দ্রকে ধরে ফেলে। তারপর সে গ্যাস লিক করে দেয়, মানে যদি সুরেন্দ্র সত্য কথা না বলে তবে দুজনেই এখানে শেষ হয়ে যাবে। তখন সুরেন্দ্র আর কোনো উপায় না দেখে সব সত্যিটা বলে দেয়। আর এবার সে জানায় 1989 সালে আসলে কি ঘটেছিল। সুরেন্দ্র বলে তার ভাই ওয়ালি 5 জন বন্ধুকে নিয়ে একটা রেডিও স্টেশন খুলেছিল। ওয়ালি বেদাবতীর প্রেমে পড়েছিল আর খুব শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিষব্র তাদের জীবনটা নষ্ট করে দেয়। আসলে সত্যিটা ছিল বিষব্র কোনোদিনই রেডিওতে ভয়েসের জন্য সিলেক্টই হয়নি। হ্যাঁ বন্ধুরা, সে মিথ্যে বলেছিল, কারণ অডিশনে সে রিজেক্ট হয়ে গিয়েছিল। বরং বেদাবতী সিলেক্ট হয়েছিল আর তারই পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু এই কথায় বিষব্র এতটাই রেগে যায় যে সে একদিন রেডিও স্টেশনে গিয়ে বেদাবতীর ওপর আক্রমণ করে। সির্ফ আক্রমণ নয়, সে তার পোশাকও খুলে নেয়। তারপর বেদাবতীর শাড়ি পরে রেডিও স্টেশনের ভিতরে গিয়ে 6 জন ফাউন্ডারের সঙ্গে লড়াই শুরু করে দেয়। 6 জন মিলে বিষব্রকে বেঁধে ফেলে। অন্যদিকে বেদাবতী তখন নগ্ন হয়ে যায় আর লজ্জায় গ্রামে পালায়। সবাই তাকে দেখে ফেলে আর সে চরম অপমানিত বোধ করে। আর এই অপমানের কারণেই কিছুদিন পর বেদাবতী আত্মঘাতী হয়। এতে রাগে ওয়ালি, যে তার সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল, সে বিষব্রকে রেডিও স্টেশনের নিচে থাকা ঘরে বন্দি করে রাখে। তারপর সুরেন্দ্রর কাছ থেকে টক্সিক গ্যাস নিয়ে আসে আর ধীরে ধীরে সেই ঘরে ছাড়তে থাকে, যাতে বিষব্র কষ্ট পেতে পেতে মারা যায়। সে টর্চ লাইটটাও তার চোখে মারে। আর বন্ধুরা, এটাই ছিল সেই টর্চ লাইট যেটা দেখে বিষব্র ভয় পেত। এভাবে গ্যাসের ডোজ বাড়তে থাকে আর একদিন বিষব্র মারা যায়। আর সেই দিনটা ছিল আগস্ট মাসের 9 তারিখ। তারপর তারা তার লাশটা কিসিন্দাপুরী রেলওয়ে স্টেশনে কবর দিয়ে দেয়। কিন্তু মারা যাওয়ার পর বিষব্র ভূত হয়ে ফিরে আসে আর 6 জন ফাউন্ডারকে মেরে ফেলে। মানে হ্যাঁ, বিষপ্রর সঙ্গে অন্যায় হয়েছিল, কিন্তু বিষপ্র নিজেও ছিল দুষ্টু প্রকৃতির, কারণ সে বিনা কারণে বেদাবতীর জীবনটা নষ্ট করে দিয়েছিল আর মরে যাওয়ার পর আরো অনেকের জীবন কেড়ে নিয়েছে। আসলে বিষব্রের মা তাকে জন্ম দিয়েই মারা গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তাকে বড় করেছে শুধু তার বাবা, যিনি তাকে খুব একটা পছন্দ করতেন না। বিষপ্র সবসময় একা থাকতো আর জড় জিনিসের সঙ্গে কথা বলতো। একদিন সে ঘরের সিন্ধুকে একটা আয়না খুঁজে পায় আর সেটার সঙ্গে কথা বলতে শুরু করে। তার মনে হতো আয়নার ভেতর তার মা রয়েছে, তার সঙ্গে কথা বলছে আর তাকে ভালোবাসছে। তখন থেকেই বিষব্র সেই আয়নাকে নিজের মা ভাবতে শুরু করে। সে সেই আয়নার সঙ্গে দাবা খেলতো, ঘুরতো, খেত আর সবকিছু করত। এটা দেখে একদিন তার বাবা রেগে গিয়ে আয়নাটা ফেলে দেয়। আর হ্যাঁ, এটাই ছিল সেই সিন যেটা আমাদের প্রথমে এমন ভাবে দেখানো হয়েছিল যেন বিষব্রর মাকে ধাক্কা দিয়েছে তার বাবা, কিন্তু আসলে সেটা ছিল একটা আয়না। তবে বিষব্রর কাছে তো ওই আয়নাটি ছিল তার মা, তাই সে ভাবে তার মায়ের ওপর হাত তোলা হয়েছে। আর তখন সে তার বাবার উপর হাত তোলে। শুধু হাত নয়, সে তার বাবাকে মেরেই ফেলে। এই ঘটনার পর বিষব্রের কাকা তাকে ভূষণ স্যারের স্কুলে রেখে যায়। সংক্ষেপে বলতে গেলে বিষব্র কোনোদিনই মানসিকভাবে স্থির ছিল না আর তাই এমন কাজ করেছে। সুরেন্দ্র আরো জানায় শেষবার তাকে আশ্রমের পুরোহিত বন্দি করেছিল আর এবারও বিষব্রকে সেই বন্দি করতে পারবে। এরপর রাঘব আর সুরেন্দ্র তৎক্ষণাৎ আশ্রমে যায় আর সেখানে প্রধান পুরোহিতের সঙ্গে দেখা করে। পুরোহিত বলেন যিনি প্রথমে বিষব্রকে বন্দি করেছিল তার নাম ছিল শর্মাজি আর তিনি এখন বেঁচে নেই। পুরোহিত রাঘবের হাতে রুদ্রাক্ষ দেখেন আর রাঘবকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন বিষপ্র যদিও মারা গেছে, কিন্তু তার আয়না এখনো এই দুনিয়াতেই আছে, যেটা তার সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল। শর্মাজি রেডিও স্টেশনে সিল করে দিয়েছিলেন যাতে বিষব্র ভেতরে ঢুকে আয়না নিতে না পারে, কিন্তু সেদিন রাঘব আর তার ঘোস্ট ওয়াকিং টিম সিলটা ভেঙে ভেতরে ঢোকে। সেদিন তারা সেই আয়নাটাও দেখে। হ্যাঁ বন্ধুরা, ম্যাথিলি আয়নাটা প্রথমে দেখে, তাতে একটা পোকা দেখে সে সেটা ফেলে দেয়
আর সবাই মিলে আয়নাটা ভেঙে ফেলে। কিন্তু বিষব্রর কাছে সেই আয়নাই ছিল তার মা, তাই সে ক্ষেপে যায়। আর এবার সে সবাইকে একে একে শেষ করতে চায়, কারণ তার মনে হয় তারা তার মাকে মেরে ফেলেছে। পুরোহিত বলেন এখন বিষব্রকে শুধু ত্রয়বিদ্যা দিয়েই শেষ করা যাবে। ত্রয়বিদ্যা হলো মানুষের তিনটা এনার্জি, ডিজায়ার, স্পিরিট আর অ্যাকশন। এই তিনটিকে একত্রে করলে আত্মা তৈরি হয়। বর্তমানে বিষব্রের এই তিনটা এনার্জি আলাদা হয়ে আছে, তাই এগুলোকে এক করলে তাকে বন্দি করা যাবে। কিন্তু কিভাবে? আসলে প্রতিটা এনার্জি এখন এক একটা অবজেক্টের সঙ্গে যুক্ত, তাই অবজেক্টগুলো খুঁজে বের করতে হবে। কারণ এটা কাল ভোর ৫টা ১৪ আগে করতে হবে, কারণ তারপর উত্তরায়ণ শেষ হয়ে দক্ষিণায়ন শুরু হবে। আর দক্ষিণায়ন শুরু হলে বিষব্রের পাওয়ার আরো বেড়ে যাবে, তখন কেউ আর তাকে ঠেকাতে পারবে না। এরপর রাঘব প্রথমে ম্যাথিলিকে রেডিও স্টেশনে নিয়ে যায়, যেখানে পুরোহিত তাকে বেঁধে পানিতে বন্দি করে, কারণ ম্যাথিলি এখনো পোজেস ছিল। তারপর রাঘব অবজেক্ট খুঁজতে বের হয়ে যায়, তিনটা অবজেক্ট যেগুলো বিষব্রের ডিজায়ার, স্পিরিট আর অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। তার খোঁজে রেডিও স্টেশন, রেলওয়ে ট্র্যাক, তারপর বিষব্রের পুরনো বাড়িতে যায়। বাড়িতে সে তার দাবার বোর্ড খুঁজে পায়, যেটা দিয়ে বিষব্র ছোটবেলায় খেলতো, মানে এটা তার স্পিরিটকে রিপ্রেজেন্ট করে। তারপর রেডিও টাওয়ারের উপরে থাকা রেডিওটা রিপ্রেজেন্ট করে তার ডিজায়ার, কারণ বিষব্রের স্বপ্ন ছিল রেডিও জকি হওয়া। রাঘব এই দুইটি সংগ্রহ করে নেয়, যদিও এ সময় অনেক সমস্যা হয়, যেমন বাড়ির বাইরে বিষব্র বিভ্রম তৈরি করে যেন কেউ পুড়ছে, কিন্তু রাঘব সেটা ইগনোর করে। আবার টাওয়ার থেকে রেডিও নিতে গেলে টাওয়ারটা ভেঙে পড়ে, এতে সুরেন্দ্র আর সুমিত আহত হয়, কিন্তু রাঘব হাল ছাড়ে না আর কোনোভাবে রেডিওটা নিয়ে আসে। তবুও তারা তৃতীয় অবজেক্টটা খুঁজে পায় না, যেটা বিষব্রের অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। রাঘব শুধু দুইটি অবজেক্ট নিয়েই রেডিও স্টেশনে ফিরে যায়। সেখানে ম্যাথিলি পোজেসড অবস্থায় ছিল, আর পানির বন্দিদশা থেকে বেরিয়ে আসতেই সে সবাইকে আক্রমণ করে। কেউ তাকে থামাতে পারে না, এমনকি প্রধান পুরোহিত। তারপর ম্যাথিলি রাঘবের উপর হামলা করে, কিন্তু রাঘবের রামজির কড়া তাকে বাঁচিয়ে নেয়। রাঘব তৎক্ষণাৎ ম্যাথিলিকে ধরে তার হাতে কড়াটা পরিয়ে দেয়, এতে ম্যাথিলি তার নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এবার বিষব্রের আত্মা রাঘবকে কবজা করে নেয়। এরপর আমাদের সামনে রাঘবের কনসায়েন্স দেখানো হয়, যেখানে রাঘবের আসল আত্মা তার পোজেস্ট আত্মার সাথে লড়াই করতে শুরু করে। যদিও পোজেস্ট আত্মার রূপ ছিল রাঘবের মতোই, কিন্তু আসলে তার ভেতর ছিল বিষব্রের আত্মা। তারপর পোজেস স্পিরিট রাঘবের আসল আত্মাকে গিল ফিল করাতে থাকে, বলে তুমি তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী। যখন স্কুটারটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ছোট রাঘব জিদ করেছিল সে অ্যাক্সিলেটার ঘুরাবে, আর তখন রাঘবের বাবা তাকে হ্যান্ডেল সামলাতে দিলে রাঘব অ্যাক্সিলেটার ঘুরাতে শুরু করে, আর এই কারণেই দুর্ঘটনা ঘটে। রাঘব এই কারণে গিল ফিল করে, আর বিষব্র বলে তারা দুজন একরকম, কারণ দুজনই তাদের বাবাকে শেষ করেছে। কিন্তু এটা ভুল, রাঘবের ক্ষেত্রে তো ছিল সেটা অ্যাক্সিডেন্ট, অজান্তেই ঘটেছিল, আর বিষব্র নিজের হাতে তার বাবাকে শেষ করেছে। পোজেস্ট রাঘবের আত্মা নিজেকে অমৃত্যু বলেছিল, আর ওই সময় আমাদের বাস্তবের রাঘব তার নিজের শরীরকে আঘাত করেছিল। কিন্তু এক পর্যায়ে রাঘবের আত্মা একটু কন্ট্রোল পায় এবং ইভেল স্পিরিটের উপর আক্রমণ করে তার ঘাড় থেকে একটি তাবিজ বের করে দেয়, আর সেই স্পিরিটটা অদৃশ্য হয়ে যায়। এখানে আরো একটা টুইস্ট আসে, আমরা জানতে পারি যখন বিষব্র তার মায়ের পেটের ভেতর ছিল তখন তার মা এই তাবিজটি সবসময় পরে থাকতেন। মা মারা যাওয়ার পর বিষব্র এই তাবিজটা পড়তে শুরু করে, আর এটি তার অ্যাকশনের সঙ্গে সংযুক্ত। এরপর রাঘব একটু হোশে আসে, ম্যাথিলি এই তাবিজের কথা বলে। ম্যাথিলি দ্রুত গ্যাসের ঘরে নামে আর একটা তাবিজ পেয়ে যায়, মানে এখন তাদের কাছে তিনটি অবজেক্ট রয়েছে। এরপর পুরোহিতজি তিনটি অবজেক্ট আগুনে ফেলে দেয় এবং রিচুয়াল শুরু করে। এর ফলে পোজেস রাঘব বন্দী হয়ে যায়। এরপর তারা রাঘবের শরীর থেকে বিষব্রের আত্মাকে বের করে এবং একটি কলসের মতো ডিভাইসে ঢুকিয়ে রাখে। কলসের মধ্যে একটি চকচকে পাথরের মতো অবজেক্ট আছে, এর মধ্যে তারা বিষব্রের আত্মাকে বন্দী করে কলসটি বন্ধ করে দেয়। এভাবেই রাঘব বেঁচে যায়, ম্যাথিলিও ঠিক আছে, এবং এখন আর কেউ বিপদে নেই, কারণ বিষব্রের আত্মা চূড়ান্তভাবে বন্দী হয়ে গেছে। এরপর গল্প কিছু সময় এগিয়ে যায়, রাঘব আর ম্যাথিলি একটা ট্রিপে গিয়েছে নিজেদের রিল্যাক্স করার জন্য। এত কিছুর পরও রাঘব এখনো চিন্তিত,
কারণ সে মনে করে বিষপ্র নিজে এত খারাপ হতে পারেনি, নিশ্চয়ই কোনো এক শক্তির প্রভাব ছিল। এখানেই আসে আরো একটি টুইস্ট। ছোট বিষপ্র যখন আয়নায় তার মাকে দেখছিল, তখন সত্যি তার মায়ের আত্মা তার পেছনে দাঁড়িয়েছিল, একটা ইভেল রূপে। তার পেছনে কি শুধু কল্পনা ছিল, নাকি সত্যি তার মায়ের আত্মা ছিল? যদি হ্যাঁ, তবে মা কি ইভেল রূপে ছিল? এখানেই মুভি শেষ হয়ে যায়, একটি বড় রকমের প্রশ্ন রেখে, এবং স্পষ্ট যে পার্ট 2 আসতে পারে। ফলে আমি আপনাদের গল্পটি একেবারে বিস্তারিত বুঝিয়ে দিলাম থিওরি সহ। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিন, আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।